বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। 2020-21 শিক্ষাবর্ষে নরসিংদী সরকারি কলেজে একাদশ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা। আমি এখন জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের কোষ রসায়ন সম্পর্কে আলোচনা করব। কোষ রসায়নের এর পূর্ববর্তী ক্লাসসমূহে আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি এনজাইম সম্পর্কে আলোচনা করব। এনজাইম কি? এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ, অর্থাৎ এনজাইমের প্রকৃতি হচ্ছে প্রোটিন। তাহলে এনজাইমের সংজ্ঞা কি দাঁড়ায়? যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাদেরকে এনজাইম বলে। যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাদেরকে এনজাইম বলে। এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করেন কুন। বিজ্ঞানীর নাম হচ্ছে KHUNE কুন। তিনি প্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। এনজাইম শব্দটি কোথায় থেকে এসেছে? এনজাইম এই শব্দটি গ্রিক শব্দ এন, অর্থ হচ্ছে ইন, অর্থ ভিতরে, এবং জাইম অর্থ হচ্ছে ইস্ট। অর্থাৎ এনজাইম শব্দটি এসেছে দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে এন যার অর্থ হচ্ছে ইন, বাংলা অর্থ ভিতরে, জাইম অর্থ হচ্ছে ইস্ট, অর্থাৎ এনজাইম শব্দ অর্থ হচ্ছে ইস্টের ভিতরে অবস্থিত। এডওয়ার্ড বুসনার একজন জৈব রসায়নবিদ। তিনি ফার্মেন্টেশনের জন্য দায়ী এনজাইমকে জাইমেস হিসাবে শনাক্ত করেন। এখন আমরা আসবো এনজাইমের কি বৈশিষ্ট্য রয়েছে। এনজাইমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে বলতে পারি এনজাইম একটা প্রোটিন জাতীয় পদার্থ, যা আমরা সংজ্ঞায় উল্লেখ করেছি। দুই নম্বরে আমরা বলতে পারি যে এনজাইম অল্প মাত্রায় জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তিন নম্বরে আমরা বলতে পারি যে এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, অর্থাৎ বৃদ্ধি করে, কিন্তু বিক্রিয়ার সাম্য অবস্থাকে প্রভাবিত করে না। চার নম্বরে আমরা বলতে পারি এনজাইম বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এখন এনজাইমগুলো কি অবস্থায় বিরাজ করে? এনজাইমগুলো জীবকোষে কলয়েড অবস্থায় বিরাজ করে। কলয়েড। এখন কথা হচ্ছে কলয়েড কি? যে সকল পদার্থ তরল পদার্থ শোষণ করে স্ফীত হয় এবং তরল পদার্থ ত্যাগ করে সংকুচিত হয় তাদেরকে কলয়েড বলে। আমরা যে এনজাইমের আর বৈশিষ্ট্য আসছে, এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ যে এনজাইম যে বিক্রিয়কের উপর কাজ করবে সে সুনির্দিষ্ট। যেমন সুক্রেজ এনজাইম সুক্রোজের উপর কাজ করে। সুক্রেজ এনজাইম সুক্রোজের উপর কাজ করে। এছাড়া সুক্রেজ এনজাইম আর অন্য কোথাও কাজ করবে না। 7 নম্বরে আমরা বলতে চাই এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এবং প্রত্যেকটা এনজাইমের জন্য নির্দিষ্ট পিএইচ আছে, ওই নির্দিষ্ট পিএইচ এনজাইম কাজ করতে পারে। এনজাইমগুলো পানিতে দ্রবণীয় হবে, তবে লিপোপ্রোটিন জাতীয় এনজাইমগুলো পানিতে দ্রবণীয় নয়। তাহলে এনজাইম কি জৈব দ্রাবকে দ্রবণীয়? না। এনজাইম জৈব দ্রাবক যেমন অ্যালকোহলে অদ্রবণীয়। এনজাইমগুলো অম্লীয় পরিবেশেও কাজ করতে পারে, ক্ষারীয় পরিবেশেও কাজ করতে পারে। এনজাইমের মধ্যে কো এনজাইম এবং কো ফ্যাক্টরের উপস্থিতির কারণে এদের ক্রিয়াশীলতা ত্বরান্বিত হয়। তাহলে মোটামুটি যদি আমরা চিন্তা করি যে এনজাইমের বৈশিষ্ট্যগুলো কি কি, এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ, এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ায় অল্প মাত্রায় উপস্থিত থাকে, এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এনজাইমগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করলেও বিক্রিয়ার সাম্যাবস্থাকে প্রভাবিত করে না। এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ প্রত্যেকটি এনজাইমের কাজের জন্য একটি সুনির্দিষ্ট পিএইচ রয়েছে। এনজাইমগুলো জীবিত কোষে কলয়েড রূপে অবস্থান করে। এনজাইমগুলো পানিতে দ্রবণীয়, তবে লিপোপ্রোটিন জাতীয় এনজাইমগুলো পানিতে দ্রবণীয় নয়। এনজাইমগুলো জৈব দ্রাবক যেমন অ্যালকোহলে অদ্রবণীয়। এনজাইমগুলো অম্লীয় এবং ক্ষারীয় উভয় পরিবেশে কাজ করে এবং এনজাইমগুলো মোটামুটি ক্ষেত্রে কো এনজাইম এবং কো ফ্যাক্টরের উপস্থিতিতে এদের কার্যকারিতা বৃদ্ধি পায়। এখন আমরা আসবো এনজাইমগুলোর নামকরণ কিভাবে করা হয়। একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ক বা সাবস্ট্রেট বা বিক্রিয়ক, আর অংশগ্রহণ করে এনজাইম, এবং বিক্রিয়া শেষে তৈরি হয় কি প্রোডাক্ট এবং এনজাইম। অর্থাৎ কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ককে এনজাইম প্রোডাক্টে পরিণত করে। এখন কোন একটা এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে তার নামের শেষে ASE বা এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন যদি সাবস্ট্রেট হয় ইউরিয়া, তাহলে এনজাইম হবে ইউরিয়েজ। সাবস্ট্রেট ইউরিয়া হলে এনজাইম হবে ইউরিয়েজ। সাবস্ট্রেট যদি প্রোটিন হয় তাহলে এনজাইম হবে প্রোটিয়েজ। অর্থাৎ সাবস্ট্রেটের নামের শেষে ASE বা এস শব্দটি যুক্ত করে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। বিক্রিয়ার ধরন অনুসারে একটা এনজাইম কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে বা ত্বরান্বিত করে তার উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন যদি কোনো এনজাইম জারণ বিক্রিয়াকে প্রভাবিত করে তাহলে জারণ ইংরেজি হচ্ছে অক্সিডেশন। তাহলে বিক্রিয়ার নামের প্রথম অংশের শেষে, অর্থাৎ এই প্রথম অংশের শেষে আমরা যদি ASE যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে কি অক্সিডেজ। অর্থাৎ যে সকল এনজাইম জারণ বিক্রিয়াকে প্রভাবিত করে তাদেরকে বলা হয় অক্সিডেজ এনজাইম। যদি একটা বিক্রিয়া হয় আইসোমারাইজেশন, অর্থাৎ সমানুকরণ, তাহলে সেই এনজাইমকে বলা হবে আইসোমারেজ।
বিক্রিয়ার প্রথম অংশের শেষে এসি শব্দটি যুক্ত করে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। আরেকটা হচ্ছে যে না, যে সাবস্ট্রেটের সাথে এনজাইমের নাম যুক্ত করে নামকরণ করা হয়। সাধারণত সুনির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন গ্লাইকোলাইসিস নামক শ্বসন প্রক্রিয়ার ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। এক্ষেত্রে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে কাইনেজ। এখন কাইনেজ এনজাইমের সাথে যদি হেক্সো কথাটা যুক্ত করা হয় তাহলে নাম হবে হেক্সোকাইনেজ, কারণ এখানে সাবস্ট্রেট বা বিক্রিয়ক হচ্ছে গ্লুকোজ, যা একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা বা হেক্সোজ শর্করা। তাই এই ক্ষেত্রে এনজাইমের নাম হবে হেক্সোকাইনেজ। তাহলে আমরা যদি আসি যে এনজাইমের নামকরণের পদ্ধতি তিনটা, একটা হচ্ছে সাবস্ট্রেট এর নাম অনুসারে এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করবে তার নামের শেষে এএসই বা এস কথাটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন ইউরিয়া সাবস্ট্রেট হলে এর উপর যে এনজাইম কাজ করবে সেটি হচ্ছে ইউরিয়েজ। 2 নম্বর পদ্ধতি হচ্ছে এনজাইম যে ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে তার নামের প্রথম অংশের শেষে এস বা এস শব্দটি যুক্ত করে নামকরণ করা হয়। যেমন বিক্রিয়া যদি অক্সিডেশন হয় তাহলে এনজাইম হবে অক্সিডেজ। বিক্রিয়া যদি আইসোমারাইজেশন বা সমানুকরণ হয় তাহলে এনজাইম হবে আইসোমারেজ। তৃতীয় পদ্ধতি হচ্ছে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য। এনজাইমের নামের সাথে সাবস্ট্রেটের নাম যুক্ত করা হয়। যেমন গ্লুকোজ একটি হেক্সোজ শর্করা। সুতরাং এর উপরে যে কাইনেজ এনজাইম কাজ করবে সেই কাইনেজ এনজাইমকে বলা হয়েছে হেক্সোকাইনেজ। এখন আমরা আসবো এনজাইমের কাজের কৌশল বা ক্রিয়া কৌশল। এনজাইমের ক্রিয়া কৌশলে আমাদের মনে রাখতে হবে যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেন এনজাইম এবং সাবস্ট্রেট। পরে এনজাইম এবং সাবস্ট্রেট যুক্ত হয়ে তৈরি করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে গিয়ে তৈরি করে এনজাইম এবং প্রোডাক্ট। আসলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরির মাধ্যমে একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য যে শক্তির বাধা রয়েছে তা অতিক্রম করে সাবস্ট্রেট প্রোডাক্ট বা উৎপাদে পরিণত হয়। কিন্তু এই এনজাইমের সাথে সাবস্ট্রেটকে যুক্ত হওয়ার জন্য সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট রয়েছে। এই সক্রিয় স্থান কিভাবে তৈরি হয়? আমরা জানি এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। যদি প্রোটিন জাতীয় পদার্থ হলে এনজাইমে পলিপেপটাইড চেইন থাকবে। আমরা মনে করলাম যে এটা একটা পলিপেপটাইড চেইন, এটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন তৈরি করে একটা এনজাইম তৈরি করলো, যার মধ্যে এরকম একটি সক্রিয় স্থান এবং এরকম একটি সক্রিয় স্থান, এই দুইটা সক্রিয় স্থান রয়েছে। এটা একটা এনজাইম, তার দুইটা সক্রিয় স্থান, এটা একটা সক্রিয় স্থান, এটা একটা সক্রিয় স্থান। এই সক্রিয় স্থান কথাটি প্রথম প্রস্তাব করেন ইমিল ফিশার। তাহলে আমরা লক্ষ্য রাখতে হবে যে এনজাইমটা প্রথমে সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা এনজাইম সাবস্ট্রেট যৌগ। পরে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে গিয়ে তৈরি করবে এনজাইম এবং উৎপাদ। এনজাইম
সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়ার জন্য এনজাইমের মধ্যে সক্রিয় স্থান থাকবে। এনজাইম কিভাবে বিক্রিয়া করে এটি ব্যাখ্যা বিক্রিয়া সংগঠন ঘটায় এটি ব্যাখ্যা করার জন্য দুইটি মতবাদ রয়েছে। একটি হচ্ছে বিজ্ঞানী ইমিল ফিশারের তালাচাবি মতবাদ অর্থাৎ লক কি মতবাদ, আর একটি হচ্ছে ড্যানিয়েল কোশল্যান্ড প্রদত্ত আবেশিক উপযুক্ততা বা ইনডিউসড ফিট মতবাদ। একটা তালাচাবি মতবাদ যা প্রদান করেছেন বিজ্ঞানী ইমিল ফিশার, অপরটি আবেশিক উপযুক্ততা মতবাদ, এটি প্রদান করছেন ড্যানিয়েল কোশল্যান্ড। তালাচাবি মতবাদের ব্যাখ্যায় ইমিল ফিশার উল্লেখ করেন যে একটি তালা যেমন একটি চাবি দ্বারা খোলে, তেমনিভাবে একটি এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়কের সাথে কাজ করতে পারে। একটি তালা যেমন একটা নির্দিষ্ট চাবি দ্বারা খোলে, তেমনিভাবে একটা এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। এনজাইমের এরকম একটা বা দুইটা সক্রিয় স্থান আছে। সাবস্ট্রেট বা বিক্রিয়ক অণু এনজাইমের সক্রিয় স্থানে যুক্ত হয়, তৈরি করে এনজাইম সাবস্ট্রেট যৌগ। আমরা যদি মনে করি যে এটা এনজাইম ই এবং একটা সাবস্ট্রেট রয়েছে যা হচ্ছে বি, আর একটা সাবস্ট্রেট রয়েছে যা হচ্ছে সি। এখানে এনজাইম ই, সাবস্ট্রেট বি, সাবস্ট্রেট সি। এখন যদি আমরা আসি যে এনজাইম এবং সাবস্ট্রেট মিলে তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কিভাবে? এই এনজাইমের সাথে সাবস্ট্রেট বি যুক্ত হয়েছে এবং সাবস্ট্রেট সি যুক্ত হয়েছে। এটা হচ্ছে এনজাইম, এগুলো সাবস্ট্রেট বা বিক্রিয়ক, আর এটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। পরবর্তীতে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে গিয়ে এনজাইম অপরিবর্তিত থাকবে। কিন্তু সাবস্ট্রেট বি এবং সি এর মধ্যে একটা নতুন ধরনের প্রোডাক্ট তৈরি হবে, যা মনে করলাম আমরা ডি, একটা প্রোডাক্ট তৈরি হলো। এখানে এনজাইম ছিল ই, সাবস্ট্রেট ছিল বি এবং সি। এই এনজাইমের সাথে সাবস্ট্রেট বি এবং সি যুক্ত হয়ে তৈরি করছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে গিয়ে তৈরি করে এনজাইম ই অপরিবর্তিত রয়েছে, কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যা হচ্ছে ডি। এভাবে এই নির্দিষ্ট এনজাইমের সাথে শুধুমাত্র এই দুটি সাবস্ট্রেট যুক্ত হতে পারবে, আর অন্য কোনো সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না। এই কারণে একে বলা হয়েছে তালাচাবি মতবাদ। তাহলে আবেশিক উপযুক্ততা মতবাদ কি? বিজ্ঞানী ড্যানিয়েল কোশল্যান্ড মনে করেন যে এনজাইমের সক্রিয় স্থান, এই সক্রিয় স্থানগুলোর সাথে সাবস্ট্রেটের সম্পর্কটা নির্দিষ্ট নয়। এনজাইম যে কোনো সাবস্ট্রেটকে যুক্ত করে নিতে পারে, অর্থাৎ সাবস্ট্রেট অণুর বা বিক্রিয়কের গঠন অনুসারে এনজাইমের সক্রিয় স্থানের পরিবর্তন হয়। আমরা মনে করি যে দুইটা সাবস্ট্রেট রয়েছে, যাদের মধ্যে একটা সাবস্ট্রেট এমন কাঠামো রয়েছে, আরেকটা সাবস্ট্রেটের এমন কাঠামো রয়েছে। এখন এই সাবস্ট্রেট কখনো এখানে যুক্ত হতে পারবে না, এই সাবস্ট্রেট এখানে যুক্ত হতে পারবে না। এনজাইম তখন কি করবে? এই সাবস্ট্রেট অনুসারে তার গঠনকে পরিবর্তন করে এমন কাঠামো তৈরি করবে,
এই সাবস্ট্রেটের গঠন অনুসারে এই কারণ বলুন, অর্থাৎ এনজাইম তার সক্রিয় স্থান পরিবর্তনের মাধ্যমে যে কোনো সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারবে, একে বলা হয়েছে আবেশিক উপযুক্ততা বা ইনডিউসড ফিট। তালাচাবি মতবাদে সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইটের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আবেশিক উপযুক্ততা মতবাদ অনুসারে বিক্রিয়ক বা সাবস্ট্রেটের গঠন অনুসারে এনজাইমের গঠন পরিবর্তন ঘটে এবং যে কোনো সাবস্ট্রেটকে ফিট করে নেয়। এই কারণে একে বলা হয় ইনডিউসড ফিট। আমরা এখন আসবো এনজাইমের শ্রেণীবিন্যাস। এনজাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? গঠন অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে এনজাইম দুই প্রকার: সরল, যুগ্ম বা কনজুগেট বা সংযুক্ত বা হলো এনজাইম। যুগ্ম বা সংযুক্ত বা কনজুগেট বা হলো এনজাইম। সরল এনজাইম শুধু প্রোটিন দ্বারা গঠিত হলে সে এনজাইমকে বলা হবে সরল এনজাইম। যদি প্রোটিনের সাথে একটা নন প্রোটিন অংশ যুক্ত থাকে তখন তাকে বলা হয় কনজুগেট বা যুগ্ম এনজাইম। অর্থাৎ সরল এনজাইম শুধু প্রোটিন দ্বারা গঠিত হবে। কনজুগেট এনজাইমে প্রোটিন অংশ থাকবে, সাথে একটা অপ্রোটিন অংশ থাকবে। এখন যদি আমরা আসি কনজুগেট এনজাইমের প্রোটিন অংশকে, অর্থাৎ যে অংশটা প্রোটিন, তাকে বলা হয় অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম। আর যে অংশটা নন প্রোটিন অর্থাৎ প্রোটিন নয়, তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কনজুগেট এনজাইম বা কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, নন প্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এখন কনজুগেট এনজাইমের প্রস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতব পদার্থ হয় তখন তাকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর। আবার কনজুগেট এনজাইমের প্রস্থেটিক গ্রুপ বা নন প্রোটিন অংশ যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে বলা হয় কো এনজাইম। এনজাইমকে আমরা রাসায়নিক গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করলাম, একটা সরল আর একটা কনজুগেট। কিন্তু কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার ভিত্তিতে এনজাইম 9 প্রকার। হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ কোন একটা পদার্থের বিশেষ বন্ধন, যেমন প্রোটিনে পেপটাইড বন্ধন থাকে, কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, এগুলো বিশেষ বন্ধন। এই বন্ধনগুলো যখন তৈরি হয় তখন পানি অপসারিত হয়। এখন হাইড্রোলাইটিক এনজাইমগুলো এই বিশেষ বন্ধনের সাথে পানি যুক্ত করে পদার্থটার ভাঙ্গন ঘটাবে। অক্সিডো রিডাকটেস, অক্সিডেশন জারণ, রিডাকশন বিজারণ, অর্থাৎ যে সকল এনজাইম জারণ বিজারণ বিক্রিয়াকে প্রভাবিত করে তাদেরকে বলা হয় অক্সিডো রিডাকটেজ এনজাইম। ট্রান্সপারেস কোন পদার্থ থেকে একটা গ্রুপকে অপসারণ করে অন্য পদার্থের সাথে যুক্ত করে, এইরূপ এনজাইমকে বলা হয় ট্রান্সপারেজ এনজাইম। আইসোমারেজ যে এনজাইমগুলো কোনো পদার্থকে তার আইসোমারে অর্থাৎ সমানুতে পরিণত করে তাদের বলা হয় আইসোমারেজ। লাইগেজ অর্থ যুক্ত করা, যে এনজাইমগুলো দুই বা ততোধিক অণুকে এটিপির সাহায্যে যুক্ত করে বৃহৎ অণু তৈরি করে তাদের বলা হয় লাইগেজ এনজাইম। লাইগেজ এরূপ একটা এনজাইম রয়েছে যেটা আর্দ্র বিশ্লেষণ এবং জারণ বিজারণ ছাড়াই কোন একটা পদার্থের ভাঙ্গন ঘটায়, তাকে বলা হয় লাইগেজ এনজাইম। কার্বক্সিলেজ কোন একটা পদার্থ
কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করবে কিংবা কোনো পদার্থ থেকে কার্বন ডাই অক্সাইডকে অপসারণ করবে যে এনজাইম তাকে বলা হয় কার্বক্সিলেজ, ফসফোরাইলেজ। কোনো পদার্থের সাথে ফসফেট গ্রুপকে যুক্ত করবে অথবা কোনো পদার্থ থেকে ফসফেট গ্রুপকে অপসারণ করবে এমন এনজাইমকে বলা হয় ফসফোরাইলেজ। অ্যাপিমারেজ, যে সকল এনজাইম কোনো পদার্থকে তার অ্যাপিমারে পরিণত করে তাকে বলা হয় অ্যাপিমারেজ। এখন অ্যাপিমার কি? ডি গ্লুকোজ এল গ্লুকোজ পরস্পরের অ্যাপিমার। এখন আসবো আমরা এনজাইমের কার্যকারিতার প্রভাব, অর্থাৎ এনজাইম কাজ করতে গেলে কি কি প্রভাব কাজে লাগে। এনজাইমের কার্যকারিতার প্রভাবের মধ্যে তাপমাত্রা, পানি, পিএইচ, এই বিষয়গুলো দেখতে হবে। তাপমাত্রা, এনজাইম কাজ করার জন্য এনজাইম কাজ করে 0 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইম কাজ করতে পারে। 0-এর নিচে 40-এর উপরে কাজ করতে পারে না। তবে সবচেয়ে ভালো কাজ করে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এনজাইমের কার্যকারিতার জন্য পরিমিত পরিমাণে পানির প্রয়োজন। অত্যাধিক পানিও নয়, আবার অনেক কম পরিমাণে পানিও এনজাইমের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। এনজাইমের কার্যকারিতার জন্য সুনির্দিষ্ট পিএইচ আছে। কোন একটা বিক্রিয়ায় সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধি পেলে, সাবস্ট্রেটের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, বিক্রিয়কের ঘনত্ব বৃদ্ধি পেলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়। কিন্তু প্রোডাক্টের ঘনত্ব বৃদ্ধি পেলে এনজাইমের কার্যকারিতা হ্রাস পায়। কিন্তু এনজাইমের কার্যকারিতার সাথে এনজাইমের নিজের ঘনত্বের কোনো প্রভাব নেই। কিছু কিছু পদার্থ রয়েছে যারা এনজাইমের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, এদের বলা হয় অ্যাক্টিভেটর, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। আবার কিছু কিছু পদার্থ এনজাইমের কার্যকারিতাকে হ্রাস করে বা কমিয়ে দেয়, এদের বলা হয় ইনহিবিটর, যেমন সিলভার, জিঙ্ক, কপার। আমাদের আজ এখান পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম।